আজকে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে অথবা ইংরেজিতে লেখার ক্ষেত্রে বেসিক স্ট্রাকচারটা কী। ওকে, আমরা যদি বেসিক স্ট্রাকচারটা জানি তাহলে ইংরেজি কথা বলা অনেক সহজ হয়ে যায়, ইংরেজি লেখা অনেক সহজ হয়ে যায়। ওকে, তাহলে শুরু করি। মনে রাখবে, আমরা যখন বাংলায় কোনো একটা সেন্টেন্সে কোনো একটা বাক্যের স্ট্রাকচার তৈরি করি আর ইংরেজিতে যখন আমরা সেই সেন্টেন্স বা বাক্যের স্ট্রাকচার তৈরি করি, পুরো কিন্তু এক নয়। আমি একটা উদাহরণ দিই, তাহলে হয়তো তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে আরও। ধরো একটা বেসিক সেন্টেন্স বলছি আমি ভাত খাই। ওকে, আমি ভাত খাই। তাহলে এখানে সাবজেক্ট কর্তাটাকে, কে কাজটা করছে? আমি। ভার্বটাকে, খাওয়া বা খাই, আমি ভাত খাই, এক্ষেত্রে ভার্বটা কি হচ্ছে? খাই হচ্ছে। ওকে, এবং বাকি অংশ এখানে আমি অবজেক্টও বলতে পারি অথবা সেন্টেন্সের আদার্স পার্টটা বলতে পারি। ওকে, আমি এখানে অবজেক্ট হিসেবে এটাকে আমি ডিনোট করছি না, আমি এটাকে সেন্টেন্সের আদার্স পার্ট হিসেবে ডিনোট করছি, সেটা হচ্ছে ভাত। ঠিক আছে, তাহলে যখন বাংলায় বলছি তখন কি দেখতে পাচ্ছি যে সেন্টেন্স শুরু হচ্ছে কিন্তু সাবজেক্ট অর্থাৎ কর্তা দিয়ে, কিন্তু শেষের দিকটা কি কি আসছে? বেশিরভাগ ক্ষেত্রে শেষের দিকটা কি আসছে? ভার্ব আসছে। আমি আরেকটা সেন্টেন্স দিই, আমি মাঠে খেলা করি। খেলা করি, তাহলে ভার্ব কোথায় আসছে? সেন্টেন্স ও বাক্যের শেষে আসছে। ওকে, আমরা স্কুলে যাচ্ছি, আমরা স্কুলে যাচ্ছি, আমরা বিদ্যালয়ে যাচ্ছি। ওকে, তাহলে যাচ্ছি কি? ভার্ব। গো, গো থেকে এসছে গোয়িং, তাই না? তাহলে আমি কী দেখতে পাচ্ছি, বাংলার ক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা ভার্ব অর্থাৎ ক্রিয়া অর্থাৎ কাজ করা, যে ওয়ার্ডটার মাধ্যমে কাজ করা বোঝায় বা ক্রিয়া বোঝায় বা ভার্ব বোঝায়, সেটা সাধারণত কোথায় বসে? সেন্টেন্সের শেষে বসে এবং শুরু হয় সেই সাবজেক্ট দিয়েই বা কর্তা দিয়েই। ওকে, কিন্তু ইংলিশের ক্ষেত্রে কিন্তু, কথা বলার ক্ষেত্রে সেটা কিন্তু, বা লেখার ক্ষেত্রে সেটা কিন্তু এক থাকে না। কীভাবে আলাদা হয়ে যায়? আমি যে প্রথম সেন্টেন্সটা উদাহরণটা দিয়েছিলাম সেটা আমি আরেকবার বলি, আমি ভাত খাই। ওকে, তো এখানে সাবজেক্ট কে আছে? আই আছে। ভার্ব কে আছে? খাই আছে। এবং বাকি পার্ট অবজেক্ট বলতে পারবো, আদার্স বলতে পারবো, এই পার্টটা কে আছে? ভাত আছে। এটা যদি ইংলিশ করি আমি পুরো একবার ওয়ার্ড টু ওয়ার্ড, তাহলে কী হতো? আই রাইস ইট, আই রাইস ইট। কিন্তু এটা কি সঠিক? শুনতে তো কেমন লাগছে না? ধরো তোমরা কেউ ইংলিশের স্ট্রাকচার জানো না, কীভাবে ইংরেজি স্ট্রাকচার তৈরি করতে হয়, সাবজেক্টের পরে কী বসে বা তারপরে কী বসে জানো না, শুনতে তো কেমন লাগছে যদি কোনো সময় শুনেও থাকে ও কথা, আই রাইস ইট, তাই না? কারণটা কি? কারণটা এই কারণে শুনতে খারাপ লাগছে, কারণ আমরা ইংরেজি লেখার সময় বা ইংরেজি বলার সময় স্ট্রাকচার ফলো করি না। বাংলায় যেমন ভার্বটা সবসময় সাধারণত কোথায় হয়? শেষের দিকে ব্যবহার হয়, কিন্তু ইংরেজির ক্ষেত্রে সাবজেক্ট অর্থাৎ কর্তার পরে ভার্ব ব্যবহার হয় এবং বাকি অংশ তারপরে হয়। তাহলে সঠিক যদি আমরা বলতাম তাহলে কি বলতাম? আই ইট রাইস। সঠিকটা কি বলতাম আমরা? আই ইট রাইস। তাহলে আমরা কি দেখতে পেলাম যে বাংলার ক্ষেত্রে ভার্ব শেষের দিকে ব্যবহার হলেও ইংরেজির ক্ষেত্রে ভার্ব অর্থাৎ ক্রিয়া বলতে পারো অথবা যে কাজ করা, যার মাধ্যমে আমরা যে ওয়ার্ডের মাধ্যমে, যে শব্দের মাধ্যমে আমরা কাজ করা বোঝাবো, সেটা সবসময় কি কোথায় ব্যবহার হবে? সাবজেক্টের পরে ব্যবহার হবে। আমি আরেকটা উদাহরণ দিই, যেটা আমি একটু আগে বাংলায় বললাম, আমরা বিদ্যালয়ে যাচ্ছি, আমরা স্কুলে যাচ্ছি বা আমরা বিদ্যালয়ে যাচ্ছি। তাহলে যাচ্ছি, যাচ্ছি কথাটা কোথায় আসছে আমার বাংলার ক্ষেত্রে? ভার্ব বা কাজ করা কোথায় আসছে? সেন্টেন্সের শেষে আসছে। কিন্তু আমরা যদি ইংরেজিতে বলি, তাহলে ইংরেজিতে কী বলবো? উই আর গোয়িং টু স্কুল, উই আর গোয়িং টু স্কুল। তাহলে আর কি এখানে সাহায্যকারী ভার্ব, গোটা কি এখানে অ্যাকশন ভার্ব। ওকে, বা মেন ভার্ব বলতে পারি আমরা। তাহলে উইটা কি হচ্ছে? এখানে সাবজেক্ট হচ্ছে বা কর্তা হচ্ছে। তাহলে ইংরেজি ক্ষেত্রে কি দেখলাম আমরা? যে সাবজেক্টের পরেই ভার্ব বসছে, তারপরে বাকি অংশটা। কিন্তু বাংলার ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বসে, তারপর বাকি অংশটা বসে, শেষের দিকে কি বসে? আমার ভার্ব বসে। আমি কয়েকটা উদাহরণ দিই, তাহলে তোমাদের হয়তো আরও ক্লিয়ার হবে। ধরো আমি বললাম যে আমরা মাঠে খেলছি, আমরা মাঠে খেলছি। তাহলে খেলছি এটাই তো কাজ। বাংলায় কোথায় বলছি আমরা? বাংলায় বলছি শেষে, কিন্তু ইংরেজির ক্ষেত্রে সেটা কোথায় বলছি আমরা? যদি ইংরেজিতে বলতাম তাহলে কি বলতাম? উই আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, উই আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। অনেক সময় ইন দ্য ফিল্ডের জায়গায় অন দ্য ফিল্ডে ব্যবহার হয়। ওকে, এটা একটু কন্ট্রোভার্সিয়াল আছে। উই আর প্লেয়িং অন দ্য ফিল্ডও হয় অথবা উই আর প্লেয়িং ইন দ্য ফিল্ডও হয়। ঠিক আছে, তাহলে আমি যখন ইংরেজিতে বললাম উই আর প্লেয়িং, তাহলে সাবজেক্টের পরে কী ব্যবহার করলাম আমরা? সাবজেক্টের পরেই আমরা ব্যবহার করলাম ভার্ব। সেটা সাহায্যকারী ভার্ব হতে পারে অথবা মেন ভার্ব বা অ্যাকশন ভার্ব হতে পারে। কিন্তু বাংলার ক্ষেত্রে সবসময় আমরা ভার্বটা কোথায় ব্যবহার করছি? আমরা শেষের দিকে ব্যবহার করছি। এটা হচ্ছে মেন পার্থক্য।
এবং এটাই যখন আমরা ইংরেজিতে কথা বলবো, ইংরেজিতে লিখি, আমি বেশিরভাগ স্টুডেন্টদের যারা আমার কাছে পড়তে আসে বা যারা আমার কাছে স্পোকেন ইংলিশ শিখতে আসে, তারা দেখেছি এই বেসিক ভুলটা করে। তারা কি করে, মাথায় বাংলাটা ভেবে সেটাই ডাইরেক্ট কী করার চেষ্টা করে, ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করে। তাই তারা বাংলায় কী ভাবে, প্রথমে সাবজেক্ট আসে, তারপরে তাদের কী আসে, সেন্টেন্সের বাকি অংশটা আসে, তারপর একবার শেষে কী আসে, ভার্ব আসে। তারাই সেটা কী করে, সেভাবেই লিখে দেয় বা সেভাবে বলার চেষ্টা করে। কিন্তু তারা এই জিনিসটা সবসময় জানতে হবে কথা বলার সময় বা লেখার সময়, ইংরেজির এবং বাংলার সেন্টেন্স গঠনের যে স্ট্রাকচারটা, গঠনটা বা সেন্টেন্সের স্ট্রাকচারটা টোটালটা কিন্তু এক নয়। ইংলিশের ক্ষেত্রে কোথায় আসে, সাবজেক্টের পরে ভার্ব ব্যবহার হয়, এবং বাংলার ক্ষেত্রে শেষের দিকে কোথায় ব্যবহার হয়, শেষের দিকে আমাদের ভার্বটা ব্যবহার হয়।